জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি, কিন্তু দর্শক আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে একটু ভিন্ন পর্ষা, ভিন্ন সারথি, ভিন্ন অতিথি আমাদের সাথে যুক্ত হন। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না। আজকে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন ভীষণ গুণী মানুষ, দারুণ জনপ্রিয় মানুষ, এবং আমি আজকে খুবই এক্সাইটেড। তবে তার আগে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আর ইউ ফেমাসের এই আয়োজনটি আপনি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবেও কিন্তু একই সাথে দেখতে পাচ্ছেন। ফলে সেখানে যে কোনো ধরনের মন্তব্য আপনি করতে পারেন আমাদের সাথে যুক্ত হওয়া সারথীদের কাছে, এবং যে কোনো ধরনের প্রশ্নও কিন্তু আপনি জানতে চাইতে পারেন। আপনার হয়ে সেই প্রশ্ন এবং মন্তব্য আমরা পৌঁছে দেব আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছে। তবে কে থাকছেন আজকে আমাদের সাথে যুক্ত? আমি তো আজকে ভীষণ এক্সাইটেড, কারণ অনেক গুণী মানুষ আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমাদের সাথে আজকে যুক্ত রয়েছেন দারুণ পরিচালক, গুণী পরিচালক সঞ্জয় সমাদ্দার। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? খুব ভালো। আপনাকে পেয়েও ভালো লাগছে, আপনি সময় দিয়েছেন, ধন্যবাদ। আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে। দর্শক, আমাদের সাথে যে রয়েছেন যার কাছে অনেক টাকা 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 থাকে, আমাদের সাথে যুক্ত রয়েছেন গুণী প্রযোজক খোরশেদ আলম খসরু। স্বাগত জানাচ্ছি আপনাকে। নিশ্চয়ই ভালো আছেন। আমরা আজকে আপনার কাছ থেকে অনেকগুলো টাকা নিব। সো সেই টাকা নেওয়ার জন্য কী কী করতে হবে এবং কোথায় কোথায় টাকা দিলে পরে সেটা ভালোভাবে বন্টিত হয় সেটাও আপনার কাছ থেকে জানবো। তবে দর্শক, আমি এই মুহূর্তে যে মানুষটির কথা বলতে চাই তিনি হচ্ছেন আপনাদের মানুষ। তার কাজের মাধ্যমে তিনি আলাদা একটা বিশেষ জায়গা করে নিয়েছেন এবং সেটি অনবরত চলছে। আমরা আসলে বাংলাদেশি হিসেবে নানান সময় বিভিন্নভাবে গর্ববোধ করি যে আমাদেরও অনেকেই আছেন। তেমনই একজন গর্ববোধ করার মানুষের সাথে আমি একটু পরিচয় করে দিতে চাই, শরীফুল রাজ, গুণী অভিনেতা। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? অনেক ভালো আছি। আমাদের এই আয়োজনে একটা খুব কমন প্রশ্ন থাকে, আমি ওইটা দিয়ে আপনাকে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। আমার সাথে যুক্ত হওয়া বাকি অতিথিরা ইতিমধ্যে সেই প্রশ্নের সম্মুখীন হয়েছে, যদিও আজকে তারা আবারও হবেন। তবে এই প্রশ্নটা আমাদের এই আয়োজনের জন্য একটু বিশেষ। আর ইউ ফেমাস? আমার তো মনে হয় ইউ আর দ্য ফেমাস। এক্স্যাক্টলি। আপনি এরকম একটা প্রোগ্রাম প্ল্যান করেছেন এন্ড উই আর হিয়ার। অবশ্যই আপনারা সময় দিয়েছেন, এটা আমাদের অনেক বদান্যতা যে আপনারা সময়টা বের করতে পেরেছেন আমাদের জন্য। আপনাদের কাজগুলোই আসলে দিন শেষে বাংলাদেশকে পরিচিত করে, আপনারা বাংলাদেশের, এবং আমরা সেটাই আসলে দিন শেষে বলতে চাই যে শরীফুল রাজ নায়ক, বাংলাদেশের নায়ক, বাংলাদেশের মানুষ। দিন শেষে এই সমীকরণটা আমাদের সবার সাথে যুক্ত হয়। আপনি যত যাই করেন, দিনটা কিন্তু লাভটা কিন্তু আমার হয় না। একদমই একদমই। তো আমরা সেটি নিয়ে জিজ্ঞেস করবো, আরো অনেক কথা রয়েছে। সঞ্জয়, আর ইউ ফেমাস? আমি একবার বলছি আগে, এখন আরেকবার বলেন, কি আপনি ফেমাস তৈরি করেন? না না না, ফেমাস এটা পারসেপশন। মানে আমি যে কাজটা করি সেই কাজটা করতে আমি এনজয় করি, আমি আমার কাজটাকে সেলিব্রেট করি। ফিল্ম মেকিং একটা জার্নি, একটা প্রসেস। আমি শিখি, আমি সেটা আবার পরের ফিল্মে আবার অ্যাপ্লাই করি, আবার ভুল হয়। তো ইটস এ প্রসেস, ইটস এ জার্নি। এবং দর্শক যদি ভালোবাসা দেয় খুব ভালো লাগে, আর দর্শক যখন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন সেটাও খুব আমি অ্যাকসেপ্ট করি। সো এই জার্নির মধ্য দিয়ে যদি আমাকে 10 জন মানুষ চেনে ভালো, না চিনলেও ক্ষতি নেই, কারণ আমি তো ক্যামেরার পিছনে কাজটা করতে এনজয় করি। তো ওইভাবে কখনো আমি কনসার্নই না, মানে মানুষ চিনলো কি চিনলো না, ফেমাস না। যেহেতু আমি আমার কাজটাকে ভালোবাসি, সব বাকি কোনো কিছু আসলে আমার কাছে বাকি সব কিছুই গৌণ। আসলে না, কাজটা ভালোবাসলে সেটা আসলে চালাতে তো হয়, তবে চালানোর আসলে রসদও লাগে। তবে রসদ নিয়ে আমরা পরে কথা বলবো। তার আগে খসরু ভাই, আর ইউ ফেমাস? আমরা তো ক্যামেরার পিছনের লোক, জি। ফেমাস তো আর্টিস্টরা হবে। আচ্ছা, হিরো হবে, হিরোইন হবে, ওরা ফেমাস হবে, আমরা ক্যামেরার পিছনে। না, সেই ক্ষেত্রে আমাদের একটা ভিন্ন ধরনের ব্যাখ্যা আছে। আমরা বিশ্বাস করি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে অসাধারণ এবং প্রত্যেকটা মানুষ তার কাজের জন্যই পরিচিত। ফলে আপনি যে কাজটা করছেন ওই কাজটাই দিন শেষে কিন্তু আপনাকে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সেই কথাটাই বলতে চাই, আপনার ছোট একটা অংশ, ছোট একটা কাজ যদি বাংলাদেশের জন্য হয়, কেন নয় আপনি ফেমাস? আপনিও ফেমাস।
সেটা করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। সেই চেষ্টাটাই অনবরত থাকুক। সবাই খুব ভীষণ বিনয়ী, একদম বিনয়টা থাকুক, বিনয়টা খুবই ভালো। শরীফুল রাজ 8 বছরের ক্যারিয়ারে বিভিন্ন ক্যামিও চরিত্রে বা বিভিন্ন চরিত্রে আপনাকে পেয়েছি, এত মুগ্ধতা নিয়ে আপনার কাজ দেখেছি বিভিন্ন সময়। আপনার এক্সপ্রেশন, আপনার কথা বলার ধরন, ডায়লগ থ্রোয়িং, চোখের এক্সপ্রেশন, এমনকি আপনি যখন হাতটা বাড়িয়ে অভিনয়টা করেন সেটাও দুর্দান্ত লাগে। এটা দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, একজন উপস্থাপক না। এখন উপস্থাপক হিসেবে যেই কথাগুলো বলতে হয় আর কি, যে আপনি তো নানান ধরনের চরিত্র অভিনয় করেন, এখন পর্যন্ত চরিত্রটাকে খুব মজা করে করেছেন এমন কি কিছু আছে? আমি সম্প্রতি আপনার যেই কাজটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইনসাফে আপনার উপস্থিতি এবং আপনার লুক। সেটা নিয়ে কে কি বলেছে সেটি আগে আপনার কাছে থেকে শুনতে চাই, এবং একই সাথে জানতে চাই কেমন ফিডব্যাক পাচ্ছেন। দারুণ ফিডব্যাক পাচ্ছি। আসলে তো আমি অনেক ধরনের সিনেমার জনরার সাথে কাজ করার অভিজ্ঞতা ছিল, মানে ছোট্ট ক্যারিয়ারে, বেশি দিন হয়নি, 7-8 বছরের একটা ক্যারিয়ার। জি। তো অনেক ধরনের ফিল্মের সাথে কাজ করতে করতে এসে তো ইনসাফটা আসলে আমার জন্য খুব ডিফারেন্ট হয়ে থাকবে এর জন্য, কারণ এটার মধ্যে নাচা গানা, অ্যাকশন, তো যেই ধরনের সিনেমা আমার অনেক দিন ধরে করার ইচ্ছা হচ্ছিল ইনফ্যাক্ট, যে আসলে ফুল কমার্শিয়াল সিনেমাতে আসলে আমার ইনভলভমেন্টটা কীভাবে হবে, আমি আসলে এটাকে কতটুকু অ্যাডপ্ট করতে পারবো, বা যেহেতু আসলে এই কমার্শিয়াল সেক্টরের ফিল্মটা কিন্তু একটু আলাদা হয় অন্যান্য ফিল্মগুলোর থেকে, এটাকে আসলে প্রপারলি আমি অ্যাডপ্ট করতে পারবো কি না সেই চ্যালেঞ্জটা ওর মধ্যে ছিল। থ্যাঙ্কস টু হিম, যে আসলে উনি আমাকে আসলে প্রপার ওই জায়গাটা, দেন প্লেসটা, এবং আমি কীভাবে এটাকে অ্যাডপ্ট করবো, আসলে এই জিনিসটাকে কীভাবে নার্সারিং করবো, উনি আমাকে অনেক হেল্প করেছেন ডেফিনেটলি। সেটা পরিচালকের জায়গা থেকে তো করতেই পারেন, তবে এই চরিত্রের মধ্যে কোনো আলাদা ধরন খুঁজে পেয়েছেন নিজেকে উপস্থাপনের? আপনি বলছিলেন যে আপনি চেষ্টা করেছেন, সেও হয়তো সেখানে আলাদা প্রসেস যুক্ত করেছে, কিন্তু কেন? আমি যেমন বললাম দর্শক হিসেবে ভালো লেগেছে, আমার একটা অভিব্যক্তি জানাচ্ছি, নিশ্চয়ই দর্শকের সেই একটা অভিব্যক্তি আছে, অন্যান্য অনেকেরই আছে, সেটির ক্ষেত্রে আপনার বিশেষ কি যুক্ত করেছেন? কেন এটা বিশেষ হলো? আসলে বিশেষ তো পুরো টাইমটাই যুক্ত করেছিলাম আমি এই জায়গায়, দীর্ঘ অনেক দিনের লম্বা টাইম, আর অনেকগুলো লুক ছিল আমার সিনেমাতে, রাইট। তো ওগুলো আসলে রিয়েলি আসলে ঠিকঠাক করে স্কেজুলের সাথে মিলিয়ে আসলে আমাকে প্রপার অ্যাক্টিংটা শেষ করতে হয়। সো আমার জন্য দারুণ ব্যাপার ছিল যে একটা সিনেমাতে ইনভলভ হওয়ার পরে আসলে লুক তো ডেফিনেটলি অনেক ইম্পর্টেন্ট। তো আমি অবশ্যই ওই টাইমটা আসলে আমার লুক অ্যান্ড লাইক আমার গেট আপ, আমার কস্টিউম, দেন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, যতটুকু টাইম পাই আমি আসলে প্রপারলি এটাকে ডেলিভার করার চেষ্টা করেছি আর কি। আমি শুধু আরও এক্সপ্লেনেশন চাইলে হয়তো আপনি দারুণভাবে দিতে পারবেন। আমি একটা বিষয় একটু বিশেষায়িত করতে চাই, আপনার একটা লুকের মধ্যে যে সুরমাটা দেয়া, এটা যে আলাদা একটা লুক এনে দিয়েছে এবং এত ভালো লাগছে, স্নিগ্ধতা বেড়ে গিয়েছিল। আমি এই বিষয়ে আরও জিজ্ঞেস করবো, সঞ্জয় দা কেমন ফিডব্যাক পাচ্ছেন? আপনার তো আরও সিনেমা ছিল, মানুষ, পয়জন থেকে আপনি এখন পয়জন খেয়ে তারপরে ইনসাফ তৈরি করলেন, কি অবস্থা এখন? না, ফিডব্যাক তো ভালো। মানুষ সব থেকে, মানে আমরা যখন সিনেমাটা বানাই তখনই আমরা প্ল্যান করি এই সিনেমাটা বানাবো সাধারণ মানুষের জন্য, কিন্তু সেখানে একটা দর্শন থাকবে। মানে যেমন ধরুন এই গল্পটার মধ্যে কিন্তু আমরা একটা জিনিস বলেছি যে নো ওয়ান ইজ কমপ্লিট। একটা ছেলে যে মনে করতো, তার বাবা মনে করতো যে আমার ছেলে যদি, এখন সবাই জেনেই গেছে, যদি পুলিশ অফিসার হয় তাহলে আমার জীবন সফল। তো সেই ছেলে একদিন আবিষ্কার করলো যে একজন পুলিশ অফিসারের পক্ষে আসলে খুব বেশি কিছু করা সম্ভব না। সো আমি যদি গ্যাংস্টার হই, সো আই ক্যান ডু মোর, আমি আমার বাবার জন্য জাস্টিস করতে পারবো। তো সেটা করতে গিয়ে একদিন ইন কোর্স অফ টাইম, ইন কোর্স অফ লাইফ, সে দেখলো যে আমি আসলে গ্যাংস্টার না হয়ে যদি বাবার কথাই শুনতাম সেটা মনে হয় বেটার হতো। এই যে একটা ক্যারেক্টারের যে এই সাইকোলজিক্যাল যে জার্নিটা যে চেঞ্জ হয়, তার যে ফিলোসফি চেঞ্জ হয়, এবং সব থেকে বড় কথা সে মানে ফিল করে যে কেউই আসলে পূর্ণ না। আমি বলি সবসময় যে এখন সৃষ্টিকর্তা ছাড়া নো ওয়ান ইজ কমপ্লিট। সেটা হলো এই সিনেমার কোর ফিলোসফি বা কোর লাইন। কিন্তু এই লাইনটাকে আমরা এক্সিকিউট করেছি পুরোপুরি কমার্শিয়াল ঢঙে, যাতে গল্পটা সাধারণ মানুষের কাছে পৌঁছায়। এবং আমরা সেই জায়গা থেকে দেখেছি যারা একদমই সিনেমা দেখে ইমিডিয়েট রিয়াকশন, যেটা হল থেকে বেরোয়, আমরা তো বিভিন্ন টিভি চ্যানেল, আমরা যমুনা বিভিন্ন চ্যানেলে এরকম রিয়াকশন আমরা শেয়ারও করেছি আমাদের টাইম লাইনে, মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন। তারা না সিনেমাটা দেখে এনজয় করেছে, তারা সিনেমায় খুঁজেনি যে ঠিক আছে কি হলো না, তারা সিনেমাটা দেখেছে, ভালো লেগেছে, গল্পের সঙ্গে ইনভলভ হতে পেরেছে। সো আমার এটা খুব ভালো লেগেছে যে আমাদের টার্গেটই ছিল এটা। হ্যাঁ, আমি জানি সিনেমাটা আর্কাইভ হবে,
যখন সিনেমাটা ওটিটিতে আসবে নিশ্চয়ই 3 মাস 6 মাস পরে, তখন জানি সিনেমাটা নিয়ে আরও বেশি কথা হবে, কারণ হলে দেখার সময় না অনেক কিছু মিস করে যায়। আমরা এই গল্পটা যখন আমরা ডিজাইন করেছি, আমরা রাজের ক্যারেক্টার তো একদম পরিপূর্ণ ক্যারেক্টার, এখানে আরেকজন মানে কিংবদন্তি অভিনেতা, গুণী অভিনেতা মোশাররফ করিম ভাই, তার প্রতি কৃতজ্ঞতা, তিনি আমাদেরকে সময় দিয়েছেন। তিনি যে চরিত্রটা করেছেন, আমরা সেই চরিত্রটা কিন্তু একদম আমরা ভেবেই ওনাকে আমরা এটা পার্ট 2 প্ল্যান করি আমাদের করা, সেখানে উনি বলেই দেয় যে বিস্তারকে ডাক্তারকে জানতে হবে। সো আমরা যা যা প্ল্যান করেছি আমরা সিনেমায় এক্সিকিউট করেছি এবং সেই অনুযায়ী রিয়াকশন পাচ্ছি, তো সেটা খুব ভালো লাগার। ওকে, খসরু ভাই রিয়াকশন কেমন পাচ্ছেন, মানে টাকা ফেরত আসতেছে? অনেকগুলো ছবি রিলিজ হয়েছে, তো অ্যাকচুয়ালি বিজনেসটা তো ভাগ হয়ে যায়। একটা উৎসবে, ফেস্টিভ্যালে আর কিছু ছবি কম রিলিজ হলে ভালো হতো। 9টার মতো সিনেমা বের হয়েছে, 6টা সিনেমা রিলিজ হয়েছে। 6টা সিনেমার হচ্ছে যে সবাই তো 6টা সিনেমাই দেখছে, তো সেখানে বিজনেসটা ভাগ হয়েছে। তবে কিছু কম হলে 3টা 4টা মুভি রিলিজ হলে ভালো হতো। তো সেই অর্থে আর হচ্ছে যে ভালো আর হচ্ছে যে ব্যাক করা এখনই তো বলা যাবে না, কেবল 10-11 দিন যাচ্ছে। সো এটা আমরা লং রান যখন যাবে, দর্শক লং রান নিলে ছবিটা, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কি অবস্থা। আমি একটা শব্দ জানতে চাই, আপনি সন্তুষ্ট? অবশ্যই, এটাই হচ্ছে গিয়ে আপনার স্যাটিসফ্যাকশনটা যখন আসবে, সেটা মিনস সামথিং, যে না ওকে, সো আপনারা সবাই মিলে কিছু একটা করেছেন। শরীফুল রাজ, আমি একটু ফিরতে চাই আপনার এত দারুণ দারুণ কাজগুলোর মধ্যে। আমি যদি কোনটা রেখে কোনটা বলি, সেটা নিয়ে যদি বলি, হাওয়ায় আপনার উপস্থিতি, বিশেষ করে পরাণে আপনার উপস্থিতি, কাজল রেখাতে আপনার উপস্থিতি, ওমর আমি দেখেছি সেটাতে আপনার উপস্থিতি, এটার মধ্যে এই সিনেমাটার মধ্যে আপনি বলছিলেন যে আপনি এটা অনেকদিন ধরে করতে চাচ্ছিলেন এরকম একটা চরিত্র। এটা কি এই বাকি যে সিনেমাগুলো বললাম সেগুলো মোটামুটি দাগের, যদি আমি বলি কমার্শিয়াল সিনেমা, প্রেক্ষাপট তৈরি করেছে, কিন্তু এইটিকে একদম ফুল প্লেসে আমরা বলতে পারি যে ফুল প্লেসে এটা হচ্ছে কমার্শিয়াল সিনেমা, একদম ধামাকা থাকে, যা ইচ্ছা মানে গান থেকে শুরু করে আইটেম সং থেকে শুরু করে সব কিছুই আছে। এরকমই কি আপনি চেয়েছিলেন যে আপনি কমার্শিয়াল সিনেমার নায়ক হবেন? এক্স্যাক্টলি এরকম চাইনি, মানে এরকম চিন্তা ভাবনা করেও যে আমি অ্যাক্টিং করতে আসছি ব্যাপারটা ওরকম না। আচ্ছা, যখন যে সিনেমাগুলোর নাম বললেন আপনি, তো ওগুলো আসলে দাদা একটু আগে বললেন না যে কাজ করতে করতে শেখার ব্যাপারের একটা জায়গা থেকেই যায়। তো আমি আসলে এই সিনেমাতে যাদের সাথে আমার ইনভলভমেন্ট ছিল, ওরা কিন্তু আমাদের বাংলাদেশের আসলে খুবই বিখ্যাত পরিচালক, সবাই মোটামুটি সবার নিজেদের জায়গা থেকে ওরা খুব দারুণ ফিল্ম মেকার। তো ওদের সাথে আমার কাজ করার সুবিধার্থে আমার একটা জিনিস হয় যে কাজের প্রতি আমার আগ্রহটা একটু বাড়ে। আচ্ছা, এই কাজটা নিয়ে আসলে সিনেমা শুটিং, তো এই জিনিসগুলোর প্রতি আমি আরও বেশি আগ্রহ জন্মায় আমার আস্তে আস্তে, ডে বাই ডে। আমি খুব অ্যাট্রাক্টেড ফিল করি আর কি সিনেমাতে। তো আস্তে আস্তে যখন আসলে এইসব সিনেমা করতে করতে একটা সময় আসে, দাদার গল্প যখন আমি শুনি, আমার ডাউট ছিল যে আসলে ফুল প্যাকড কমার্শিয়াল সিনেমাতে প্রপারলি আসলে আমি হ্যান্ডেল করতে পারবো কিনা, বা আমারও আসলে ইনভলভমেন্ট আসলে ওভাবে জাস্টিফাই হবে কিনা। তো ফাইনালি আই রিয়েলি এনজয়েড কমার্শিয়াল সিনেমা। আমার মনে হয় যে আরো প্রচুর করা উচিত। তবে সেক্ষেত্রে আমি আপনারা যারা হিরো মানুষ, তাদের অনেকের বক্তব্যে শুনেছি যে তারা বলছেন যে তাদের মানে স্ক্রিন প্রেজেন্সটা ওনারা ডিমান্ড করেন। আমি জানি না আপনার কাছে কেমন ডিমান্ড করেছেন তিনি, বা যে আমার স্ক্রিন প্রেজেন্সটা কতখানি থাকবে, এগুলো নাকি হিরোদের অনেক সমীকরণ থাকে যে আমি আসলে কতক্ষণ থাকলাম। সেই ক্ষেত্রে আপনার ওপিনিয়নটা, ভিউটা কি এখানে, যে আপনি স্ক্রিন প্রেজেন্সটা কি আপনি কি প্রায়োরিটি দেন, নাকি আপনার কতটুকু কোয়ালিটি প্রেজেন্স থাকে সেটা? আমার স্ক্রিন প্রেজেন্স নিয়ে আমার মনে হয় যে যাদের সাথে আমার কাজ করার সৌভাগ্য আসলে আমার ছিল এ পর্যন্ত, আমি এটা নিয়ে কোনোদিনই ভাবিনি বা এটা নিয়ে কোনো তাড়না আমার ডিরেক্টরকে দেইনি। আচ্ছা, আমার আসলে ওই প্রপারলি যে স্ক্রিপ্টটা ছিল, তা আমার সবসময় স্ক্রিপ্টে স্টোরিটাকে আমি খুব প্রাধান্য দিই। তাতে যদি আমার স্ক্রিন প্রেজেন্স অনেক কমও থাকে, তাতে আমার কোনো প্রবলেম হয় না। ইনফ্যাক্ট আমি একটা দারুণ সিনেমা করেছিলাম নররাই, যেটা হচ্ছে খুবই উমেন সেন্ট্রিক একটা সিনেমা, উমেন এম্পাওয়ারমেন্টের সিনেমা, অথচ আমি সিনেমাটা করেছি। সো এরকম আর কি। সো আমার আসলে স্পেসিফিক যে আমাকে স্ক্রিন প্রেজেন্সটার জায়গায় এরকম করতে হবে, ওরকম করতে হবে, আমি ওভাবে ভাবি না। সো আমার কাছে মনে হয় যে একটা ভালো স্ক্রিপ্ট, একটা গুড স্ক্রিপ্ট অ্যান্ড প্রপারলি যদি শুটিং করা হয়, এটার মধ্যে আলাদা মজা আছে। ধামধারাক্কার কথা যে এখান থেকে বলছিলাম, আপনি শুরুটা সিনেমাটার যারা দেখেননি এখনো দেখবেন। আমি এখন পর্যন্ত আমার প্রেসক্রিপশনে এটা আছে এবং আমি দেখে ফেলেছি, ফলে আমি
এইটুকু বিনয় অনুরোধ আপনাদেরকে করতেই পারি। যেটি হচ্ছে যে শুরুতে যেই প্রেজেন্সটা থাকে একদম ধামধারাক্কা, মানে এত নেগেটিভিটি কি বেশি হয়ে গিয়েছে? এটা আমার প্রশ্ন দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে, মানে শুরুতেই এত নেগেটিভিটি, মার কাট মেরে ফেলা, রক্ত বেশি কি মানে সিনেমায়? হ্যাঁ না না, আমরা যেটা গল্পটা কি আছে যে একটা নৃশংস খুনি যার নামে এতগুলো মামলা, যতগুলো খুনি, যে খুন করার পর দুধ দিয়ে গোসল করে, তো এরকম একটা মানুষ আবার ফিরে এসেছে, তো শহর জুড়ে আতঙ্ক। সো মেক ফিল্ম মানে মেক বিলিভ। এবং দেয়ার ইজ এ টু টাইপস অফ রিয়েলিটি, একটা রিয়েলিটি, একটা সিনেমাটিক রিয়েলিটি। তো সিনেমাটিক রিয়েলিটিতে ওই সময় ওই হলে বসে আপনাকে ওই ফিলটা করতে হবে যে একটা খারাপ মানুষ, একটা জঘন্য মানুষ ফিরে এসেছে এবং এরকম একটা গুজব ছড়িয়ে পড়েছে। তো আপনি যদি সেটাকে এস্টাবলিশ করেন যে খুব সুইটভাবে, খুব দারুণ 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 শট, যে একটা সুন্দর কোমল দৃশ্য, তো আপনার তো এই ভয়টা লাগবে না। মানে শুরুতেই একটা ভয় পেয়ে দেয়, মানে একটা খারাপ মানুষ ফিরে আসার যদি আপনার মধ্যে ওই ফিলিং না হয় যে আপনি এই মানুষটাকে তো হেট করতে হবে, যেরকম একটা খারাপ মানুষ যার সম্পর্কে শোনা যায়, তো সেই মানুষটা ফিরে আসার পরে তো বাকি সবাই রিয়াক্ট করবে। তো যদি খুব সুইট করে যদি এমন হয় যে হ্যাঁ খুব দারুণ একটা খুনি, এবং খুনি এসে খুব সুইট করে বলছে হ্যাঁ হ্যালো, তো খুনি তো এসে আসলে এভাবেই ব্রুটাল থাকবে। এবং তারপরে গল্পটা যেভাবে লিড করে, তখন কিন্তু আবার দেখা যায় যে খুবই সুইট জায়গায় গল্পটা যায়, যে সেখানে আসলে আমরা একজন আর্টিস্টকে মিট করি। রাইট। তো আর্টিস্টের যখন যাই তখন তো আপনার নিশ্চয়ই ওটা মনে থাকে না যে আসলে প্রথম যে কি দেখেছিলাম। আমি হয়তো একটু বেশি খুঁটিয়ে দেখেছিলাম। না আমার তো ধারণা ছিল যেহেতু আপনাকে প্রশ্ন করতে হবে। খসরু ভাই, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে যে আপনি সব সময় বলা হয়ে থাকে যে অনেক মেগা স্টারদের পিছনে আপনার ইনভেস্টমেন্ট করে থাকেন একটা বিশেষ, সবাই এটাকে আপনাকে বিশ্বায়িত করে নানান কারণে, যে খসরু ভাই আসলে ফিডব্যাক চান। এবার কি বুক খেপেছিল কি না যে না, ঠিকঠাকভাবে আমি আমার প্রযোজক হিসেবে আমার পরিচালককে বিশ্বাস করছি, আমার হিরোকে বিশ্বাস করছি, আমার হিরোইনকে বিশ্বাস করছি, সেটা আপনারা জানতে চাইবো আপনার কাছ থেকে। তার আগে দর্শকদের কাছ থেকে ছোট্ট একটা বিষয়ে অনুমতি নিয়ে নিচ্ছি। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। দর্শক, স্বাগত আরও একবার। আপনারা দেখছেন আর ইউ ফেমাসের আয়োজন। এক ঝাঁক গুণী মানুষ আমাদের সাথে আছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছে বেশ জম্পেশ। খুব সময় আপনার কাছে ছিলাম আমি প্রশ্নটা, যে আপনারা যখনই টাকা ইনভেস্ট করেন, মনে হয় যে মানে তথাকথিত সবাই বলে থাকেন যে এটা সবার মুখে মুখে, আপনি সবসময় মেগা স্টারদের পিছনে টাকা ইনভেস্ট করেন। আমাদের শরীফুল রাজু মেগা স্টার, তবে সেই ক্ষেত্রে এবার কি কোনো ধরনের চিন্তা হয়েছিল? ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। সত্যি যে আমি এই পর্যন্ত ইনসাফ দিয়ে 26টা মুভি আমার প্রযোজনায়, তো 25টা মুভির মধ্যে টানা 13টা মুভি করেছে শাকিবকে নিয়ে, এবং আমার এই ছবির আগের ছবিও শাকিব ছিল। তো এইবার হচ্ছে যে আমি শাকিব ছাড়া করছি। তো প্রথম ছিল যে আমাদের যে ডিরেক্টর সঞ্জয়ের সাথে অ্যাকচুয়ালি হচ্ছে যে সঞ্জয় তো সিনেমা, বাংলাদেশের সিনেমা এই প্রথম। তো সঞ্জয়ের নাটকগুলো আমি দেখেছি, অনেক নাটক দেখেছি সঞ্জয়ের। তো নাটক থেকেই সঞ্জয়ের কিন্তু কাজের আমি নিজেও আসলে ওর প্রতি আমার কনফিডেন্স ছিল। তাছাড়াও কলকাতার মতো জায়গায় জিতকে নিয়ে একটা বড় প্রোডাকশন করেছে, হ্যাঁ, জিতের একটা মানুষ যে চলচ্চিত্রটা এটা করেছে। তো আমার কাছে মনে হয়েছে যে এত বড় একটা আর্টিস্ট নিয়ে সঞ্জয় কাজ করেছে, সঞ্জয়ের উপর আস্থা রাখা যায়। সেই দিক থেকে গেল পরিচালক। আচ্ছা, আর যে তারপরেই আসে আমাদের নায়ক ক্যারেক্টারের শরীফুল। তো আমি তো বিগত 5 বছর সেন্সর বোর্ডের মেম্বার ছিলাম। তো 5 বছর আমাকে ছবি দেখতে হয়েছে। তো রাজের যতগুলো ছবি দেখেছি, আমার কাছে রাজকে সব সময় মনে হয়েছে যে রাজকে নিয়ে কাজ করলে কাজ ফেল করবো না, রাজকে নিয়ে কাজ করা যায়। সেই দিক থেকে রাজের প্রতিও আস্থা ছিল। শুধু যে কমপ্লেক্সে ভুগছিলাম যে আমার নায়িকাটা যে
পরিচালক নায়িকাটা ঠিক করেছিল তাকে নিবে, আমাকে যখন জানালো, আমি হচ্ছে যে অনেকবার তার নাটকগুলো আবার দেখেছি, অনেকবার তার হচ্ছে যে ইউটিউবে তাকে বারবার দেখেছি, দেখে দেখে তারপরেও আমার কাছে আসলে মানে অতটা তার উপরে ভরসা হচ্ছিল না। কারণ ক্যারেক্টারটা একজন নাটক করে হচ্ছে যে ওই রোমান্টিক নাটক, এই নাটক সেই নাটক, কিন্তু এসেই যে একেবারে অ্যাকশন একটা মানে অ্যাকশন মুভিতে একজন নায়িকা চলে আসবে, একজন পুলিশ অফিসার, তার হচ্ছে একজন ক্রিমিনালের সাথে তাকে চেস করতে হবে, এই যে বিষয়টা, এইটা ফাইট, হ্যাঁ, তারপরে পুলিশের অ্যাক্টিভিটিস, পুলিশের যে তাকে আমরা যে পুলিশের তার ড্রেস পরতে হবে, পুলিশের পোশাক, সেগুলাতে কেমন লাগবে, এগুলো নিয়ে খুব কনফিউশনে ছিলাম। আমি সত্যিকার অর্থে এই জায়গাটায় হচ্ছে সবসময় একটু ভয়ে ছিলাম, কিন্তু সেটা হচ্ছে যে যখন ছবি শেষ হলো, আমরা যখন নিজেরা দেখলাম, তখন আমার কাছে সেটা কেটে গেছে যে এত ভালো সে পেরেছে, সত্যিকার অর্থে মানে আমি খুব স্যাটিসফাইড হয়ে গেছি সেই সময়। আমি ফারিনের উপস্থিতি নিয়ে সঞ্জয়দার কাছ থেকেও জানতে চাইবো, তবে তার আগে শরীফুল রোজা, আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাই, বিশেষ করে ডায়লগ নিয়ে। আমি বলছিলাম যে আপনার ডায়লগ থ্রু এত দুর্দান্ত হয়, এবং এই সিনেমায় বেশ কয়েকটি ডায়লগের কথা আমি একটু বলতে চাই। আপনি একটা বিয়ে করার সাজা নিয়ে একটা ডায়লগ দিয়েছেন, যে বিয়ে করলে কি কি ধরনের সাজা হতে পারে মানুষের, দুর্দান্ত মানুষ। আমি যখন হলে ছিলাম তখন মানুষের রিয়াকশনগুলো দেখছিলাম এবং শুনছিলাম যে কি পরিমাণ মজা তারা পেয়েছে। একটা খুবই ফিলোসফিক্যাল একটা ডায়লগ, বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, ভালো কাজ করেছে, কিন্তু অসম্মানিত হয় নাই এমন একটা মানুষ দেখান। আরেকটা ডায়লগ ছিল, তুই মানুষ না, তুই চিঠি। ডায়লগের ভ্যারিয়েশন আমরা তো সবসময় বলি না, মানে একটা মানুষ তো আমরা সবাই কথা বলি, কিন্তু কথা বলার মধ্যে ধরেন একটু মানুষ আলাদা কেন হয়, যে তার কথা বলা শুনতে ভাল লাগে। আমি যে কয়েকটা লাইন বললাম এর মধ্যেগুলো খুব ছোট মেসেজ, এটার মাধ্যমে আপনারা তো সিনেমাটার মাধ্যমে একটা বার্তাও দিতে চেয়েছেন সমাজকে, মানুষকে, ফলে এই কথাগুলো আলাদা বার্তা দেয় কিনা? অফকোর্স দেয়, কারণ এখনকার যে জেনারেশন আমরা বিলং করি, বা এখনকার যে সোসাইটি, এখনকার যে মানে একদমই এখনকার প্রেক্ষাপটে এত অস্থিরতা আশেপাশে ডানে বামে, সেটা যদি আমি পলিটিক্যালি বলি, মানুষ অনেক করাপ্টেড হচ্ছে, মানুষের অনেক মানে অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ হচ্ছে আমাদের সোসাইটিতে। তো আসলে এই ধরনের ডায়লগ আসলে আমার মনে হয় যে দাদা ডায়লগগুলো একান্তই দাদার প্ল্যান করে। তো আমরা তো আসলে সোসাইটির সবাইকে গিয়ে জনজনে আসলে বলা যায় না, তো সিনেমা একটা পার্ট, সিনেমা একটা মাধ্যম যেখানে আসলে মানুষকে মেসেজ দেওয়া যায় সুন্দর, বা সোসাইটিকে নিয়ে, দেশকে নিয়ে, দেশের প্রতিনিধিত্ব করা যায় আসলে সিনেমাটা দিয়ে। তো আমার মনে হয় যে এরকম আরও অনেক সোসাইটির অনেক জিনিস যদি আসলে সিনেমাতে উঠে আসে, আমার মনে হয় যে আস্তে আস্তে দেশের নাগরিক মানুষ, সিটিজেনগুলো আরও বেশি অ্যাক্টিভ সিটিজেন হবে আমার মনে হয়। এখানে আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে যে কোনো ডায়লগ মানে সবাই সবার মতো করে লিখতেই পারে, কিন্তু ওই ডায়লগটা মূল যে ক্যারেক্টাররা থাকেন, আপনারা যারা স্ক্রিনে থাকেন, তাদেরকে ওন করতে হয়। এবং আমরা এমন অনেককেই দেখেছি যে বিভিন্ন প্রোগ্রামে দর্শকরা শুধু ওই পার্টিকুলার ডায়লগটা শুনতে চায় একজন হিরোর কাছ থেকে, ফলে ওই ডায়লগটা ওন করাটা খুব জরুরি। আমরা মান্নার অনেক সিনেমা দেখেছি, মানুষজনের প্রত্যেকটা ডায়লগকে টাচ করে এবং তিনি ওই ডায়লগকে ওন করতেন। আপনি এই যে আমি ডায়লগগুলোর কথা আমরা সবাই প্রশংসা করছি, ব্যাপারগুলোকে ওন করেন কিনা? অফকোর্স ওন করি, কারণ ওন না করলে তো আসলে এত আরাম করে এত মজা করে এটা আমি বলতে পারতাম না। কারণ এটা আমার মনে হয় যে আমার আগে সবার আগে ওন করেছেন রাইটার, যে সিনেমাটা রাইটিং করেছেন, দাদা এটাতে ইনভলভ ছিলেন। তা আমার মনে হয় যে ওনারশিপের জায়গাটা আসলে ওরা আগে আমার থেকে ওনারটা করছে, তারপরে দেন যখন আসলে আমি এটা অ্যাডপ্ট করি, তখন আসলে আমার রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়ায় আসলে এই ডায়লগটা তো আসলে আমার মুখ দিয়ে যাবে, তো অনেকে শুনবেন, তো এটাকে যতটুকু বিশ্বাসযোগ্য করা যায়, এটাকে ইমোশন দিয়ে, এটাকে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে বা অ্যাগ্রেশন দিয়ে, সো আমি আর জাস্ট আমার ট্রাইটা করে গেছি আর কি, দ্যাটস ইট। আমরা দাদা আপনার কাছে আমি একটু ফিরতে চাই, সবাই আপনাকে খুব ভালো ভালো বলছে, আমি খুবই সরি যে আমি খুব ভালো ভালো বলছি না, নেগেটিভিটি দিয়ে শুরু করলাম। এখন আমার কাছে যতগুলো বিষয় আছে, একটা বিষয় দিয়ে শুরু করি পজিটিভ, তারপরে হচ্ছে নেগেটিভ দিয়ে শুরু করছি। পজিটিভটা হচ্ছে যে আমি যখন বসেছিলাম তার পাশে তিনজন তরুণ, তারা সিনেমাটা দেখে যখন ফারিনের এটাকে কি বলে এন্ট্রি, ওনারা বলছিলেন যে ওনারা শব্দ বলছেন যে নায়িকার এইরকম এন্ট্রি ওনারা দেখেন নাই গত 10 বছরে 8 বছরে। শুধুমাত্র নায়িকাকে এইভাবে প্রেজেন্স করবেন, তাকে যে আনা, এটা জোশ, এটা ওনাদের অভিব্যক্তি, আমি আপনাকে জানালাম।
হয়তো আমি জানি না ওনারা দেখছেন কিনা, দেখলে হয়তো ধরতে পারবেন যে আমি সেই সময় পাশে ছিলাম। আচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে যে ডিসঅর্ডার মনে হয়েছে হঠাৎ করে একজন অপরিচিত মানুষকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যাওয়া যায় কিনা সেটা নিয়ে একটু বলবেন। পুলিশ অফিসার প্রথম দেখায় তাকে গায়ে হাত দিতে পারেন কিনা, পেটাতে পারেন কিনা সেটা একটু বলবেন। আর হচ্ছে গুন্ডারা কেন কালো ড্রেস পরে? না, যেটা হচ্ছে সিনেমা দেখছিলাম যে সব গুন্ডারাই কালো ড্রেস একটা হচ্ছে আইডিয়াল পুলিশ, ওকে, একটা সিনেমার পুলিশ। আচ্ছা, কারণ আইডিয়াল পুলিশ অনেক কিছু করতে পারে না, পুলিশের ল অ্যান্ড অর্ডার যেটা আছে, কিন্তু আমরা সিনেমায় আমরা রিয়েল লাইফে কিন্তু যা আইডিয়াল পুলিশকে আমরা রিয়েল লাইফেও কি সবসময় পাই না। তো সব প্রফেশনেই ওইভাবে কখন আমরা ডিফেন্ড করতে পারি না, যেটা একটা মানুষ কিভাবে বিহেভ করবে সেটা ডিপেন্ড করে তার ওই সময়ে সে যে মাইন্ড স্পেসের মধ্য দিয়ে যাচ্ছে। তার বাবার খুনিকে সে খুঁজছে, শি ইজ ডেসপারেট টু ফাইন্ড, ওকে। তো তখন তার দীর্ঘদিনের একটা, যখন সে একটা মিনিমাম ক্লু পেয়ে যাবে এবং যখন তার চেহারায় যখন সাদৃশ্য আছে, তো তখন তো সে রিয়্যাক্ট করবে। আমাকে দেখতে হবে ওই চরিত্রটা তখন কোন ধরনের সাইকোলজিক্যাল জার্নির মধ্য দিয়ে যাচ্ছে। সো যেমন তুমি মানে আপনি যদি কাউকে, দর্শক আমার ডিপার্টমেন্টে ছোট ভাই, মাঝে মাঝে তুমি বেরোয় গেলে কিছু মনে করবেন আগেই বলে রাখি টেকনিকা, ধরুন আপনি সালাম দেওয়া তো খুবই সুন্দর জিনিস, তো এমন হয় না যে একটা লোককে আপনি হয়তো তার বাবা মারা গেল, আপনি বলেন আসসালামু আলাইকুম, তো ওই সময় কিন্তু ওটা ভালো লাগবে না, ডিপেন্ড করে ওই মানুষটার মানসিকতা। ওই মেয়েটা তখন বা ক্যারেক্টারটা তখন যে জার্নির মধ্যে দিয়ে যায়, তখন তার যে ক্যারেক্টারের যে গ্রাস, তার যে রাগ, যে ক্ষোভ এই চরিত্রের প্রতি, এবং সেই জায়গা থেকে তিনি যখন ধরে আনেন, তখন তার কাছ থেকে আসলে আমরা সিনেমাটিক রিয়েলিটিতে ওই বিহেভই মনে হয়েছে যে ঠিকঠাক যায়। গুন্ডারা কেন কালো ড্রেস পরে আপনার সিনেমায়? সিনেমা তো আসলে ইমেজ, আচ্ছা, ইমেজ দিয়ে আমরা বিষয়গুলো তৈরি করি, যে একটা ইমেজ দেখবেন আমরা এটা কি অডিও ভিজুয়াল মিডিয়াম, তো এখানে ভিজুয়ালস আমরা যেমন ব্ল্যাক ইজ দ্য সিম্বল অফ পাওয়ার, সিম্বল অফ ডার্কনেস। সো আমরা যখন একটা নেগেটিভ ক্যারেক্টারকে, যখন গুন্ডা বা এই ধরনের চরিত্রকে যদি আমরা ব্ল্যাক পড়াই, তখন প্রথমেই তার একটা ইমপ্রেশন তৈরি হয় অডিয়েন্সের মধ্যে একটা ওর সম্পর্কে, তারপরে সেটাকে মিউজিক দিয়ে বাকি জিনিসপত্র দিয়ে আমরা একটা ইমেজ তৈরি করি। তো তখন আমাদের কাছে মনে হয় যে খারাপ মানুষের ইমেজ তৈরি করার জন্য হয়তো আমাদের ব্ল্যাক ড্রেসটা বা পাওয়ারকে অনেক সময় পাওয়ারকে আর কি বলে মেটাফরিক্যালি পোর্ট্রে করার জন্য এটা ওয়ার্ক করে। এটা ভেরি টেকনিক্যাল রিজন। আচ্ছা, ভেরি টেকনিক্যাল রিজন। আপনি আমাকে একটা জিনিস বলেন, আমি যেহেতু কফি লাভার, আপনি যে একটা কফির সিন করেছেন তার সাথে নায়কের সাথে এবং নায়িকার সাথে, ওটা কোথায়? আমি যেতে চাই। ওটা অ্যাকচুয়ালি গাজীপুরে। তো গাজীপুরে আমরা ওটা অনেক খুঁজে বের করেছিলাম, কারণ আমাদের আসলে এমন একটা লোকেশন দরকার ছিল অ্যাকচুয়ালি সিনেমার জন্য, যে এই দুটো চরিত্র কোনো স্বাভাবিক বা নর্মাল খুবই ক্রাউডি কোনো জায়গায় বসবে না, মানে ওরা যে মাইন্ড স্পেসে বিলং করে। কারণ মেয়েটা একটা পুলিশ অফিসার, যিনি কিনা একজন লোককে সাসপেক্ট করে তাকে ধরে নিয়েছিলেন, তার সাথে কফি খাবেন, তিনি চাইবেন একটু আলাদা রাখা। আর এই মেয়েটার চাওয়া, আর যেহেতু এই মেয়েটার চাওয়াটাই ওখানে হবে, কারণ যেহেতু সে পুলিশ অফিসার, তো প্রোটোকলটা তো ওভাবেই থাকবে। তো আমরা চেয়েছি এমন একটা জায়গা নিরিবিলি, যেখানে খুব বেশি মানুষ যায় না, এবং দেখলেই মনে হয় এটা একটু এলুভ, একটু আলাদা শহর থেকে বা বিচ্ছিন্ন দেখতে। হ্যাঁ, মানে দেখতে ভালো লাগে, সেটা থেকেও লজিক্যালি আমরা কোনো ক্রাউডকে আসলে মিট করতে চাইনি। আমরা চেয়েছি জিনিসটা একটু দূরে বিচ্ছিন্ন একটা জায়গা থাকুক, যেখানে দেখলে মনে হয় যে এইরকম মাইন্ড স্পেস দুটো মানুষ কথা বলতে পারে। খুশু ভাই, আমি ফারিনের মারামারি দেখছিলাম, জোশ, মানে সিনেমার নায়িকারা যেভাবে মারামারি করে দেখতে ভালো লাগে আর কি। তো আপনি সবচেয়ে টেনশনে ছিলেন ফারিনকে নিয়ে, মানে নায়িকাকে নিয়ে, কে হবেন নায়িকা, এবং ফারিন আসলেন সেখানে, এবং দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে বলতেই পারি যে তিনি মোটামুটি বাজিমাত করেছেন। আপনার এক্সপেকটেশনটা কি ফারিনকে নিয়ে, মানে আপনার প্রত্যাশাটাও কি, যে কতদূর যেতে পারেন বা কি অবস্থা? ফারিন আসলে হচ্ছে যে প্রথমেই বাজিমাত, এটা তো ঠিক যে ফারিনকে নিয়েই টেনশনে ছিলাম। ফারিন ভালোভাবে উত্তীর্ণ হয়েছে, এবং দর্শকদের মাঝে ফারিন প্রথম ছবিতেই এমন একটা জায়গা করে নিছে, আমি দর্শকদের রিভিউ থেকে যতখানি দেখেছি, তো তাতে আমার কাছে মনে হয়েছে যে আমাদের শিল্পীর কিন্তু এখন খুবই সংকট আসলে। একজন দুজন হচ্ছে যে আর্টিস্টের পরে, আমি যদি নায়িকাই বলি, নায়িকার পরে আর থার্ড খুঁজে পাওয়া যায় না। তো সেরকম একটা জায়গায় ফারিন আসলো, এবং ফারিনের একটা
জায়গা হলো, আমি নিশ্চিত যে ফারিন খুব ভালোভাবেই, এবং ফারিন অ্যাকশন দিয়ে শুরু করেছে। অ্যাকশন মুভিতে এখন অ্যাকশন হিরোইনের আসলেই হচ্ছে যে অভাব। তো যারা অ্যাকশন মুভি করবে তারা কিন্তু ফারিনকেই এখন চিন্তা করবে। সত্যি কথা, আমার সাথে অনেক পরিচালক প্রযোজকদের কথা হয়েছে, সবাই কিন্তু বলেছে যে, এবং ইতিমধ্যে খোঁজ খবরও নেওয়া শুরু করেছে, টেলিফোন নাম্বার, যোগাযোগ। তো আমার কাছে মনে হয় যে ওর জার্নিটা অনেক বড় হবে। আমাদের যে এন্ট্রি দিয়েছেন দাদা, আমি দর্শকের কথা শুনছিলাম। দর্শক, আরিফ ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নেব এই মুহূর্তে, ফিরছি একটু পরে, যাবেন না কোথাও, আমাদের সাথেই থাকুন। দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একবার। আপনারা দেখছেন আরিফ ফেমাসের আয়োজন, এক ঝাঁক গুণী মানুষ, গুণী সারথী আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে কথা হচ্ছিল, আড্ডাটা হচ্ছিল। আমরা একটু ফিরতে চাই শরীফুল রাজ আপনার কাছে। আমরা তাসনিয়া ফারিন সম্পর্কে কথা বলছিলাম, তার প্রসঙ্গে কথা বলছিলাম। আপনি অনেকের সাথেই কাজ করেছেন, আমি যদি ভুল না করি নেটওয়ার্কের বাইরেতেও আপনি তাসনিয়া ফারিন ছিলেন, কিন্তু আপনারা একসাথে কাজ করেন, এটি মনে হয় তার সাথে প্রথম কাজ। আপনি কেমন ভাবে দেখলেন? আমরা খসরু ভাইয়ের একটা জাজমেন্ট শুনলাম, সঞ্জয়দার একটা জাজমেন্ট শুনলাম। ফারিনকে আমি এর আগে বরাবরই বলে আসছি যে আমার মনে হয় যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আরেকটা নতুন একটা হিরোইন আমরা পেলাম। ও দারুণ একজন ডেডিকেটেড আর্টিস্ট, খুবই দারুণ অভিনেত্রী। সাথে আমার মনে হয় যে কমার্শিয়াল সিনেমা করার জন্য একটা নায়িকার আসলে যে গুণাবলী থাকা দরকার ফারিনের ভিতর সেই সবগুলোই আছে। আমার মনে হয় যে ফারিনের আরও অনেক কমার্শিয়াল সিনেমা করা উচিত। আমি একটু সঞ্জয়দা আপনার কাছে, আমাদের যেহেতু আমাদের শেষ অংশে রয়েছি, আমরা খুব কম সময় নেব আপনার কাছ থেকে। আপনি বলছিলেন যে এটার সিকুয়েল 2 আছে, ফলে সেই অপেক্ষাটা আমাদের করতে হচ্ছে। কতদিন লাগতে পারে? এবং একদম শেষ দৃশ্যে গিয়েও, আমি এখনই সেই কথাটা বলছি না, শেষ দৃশ্যে গিয়েও একটা চমক দেখতে পায় দর্শক, মানে আর কি চমক আসতে পারে? না, এটা তো ওপেন, এটা নিয়ে কথা বলতে পারবে দাদা মনে হয়। হ্যাঁ, মানে সবাই সিনেমা দেখেছে। হ্যাঁ, মানে শেষ দৃশ্যে তো একটা চমক আছে, এবং সেটা আমরা আসলে পার্ট 2 ডিজাইন করেই করেছি। আর আমাদের পার্ট 2টা কবে আসবে বলতে, আমরা পার্ট 2টা আরো বড় করে করতে চাই। আচ্ছা, আরো বড় মানে আমরা এটা যেটা করেছি এটা 2-3 টাইমস বড় করে করতে চাই। এবং আমাদের সব বড় বড় আর্টিস্ট যুক্ত হয়েছেন। শরীফুল রাজ তো আসি, মোশাররফ করিম ভাই, কিংবদন্তি অভিনেতা চঞ্চল চৌধুরী ভাই, দাদা চঞ্চল চৌধুরী দাদা, তো সবাই এত বড় বড় আর্টিস্ট, এবং তাসনিয়া ফারিন এখানে যেভাবে পারফর্ম করেছে, সো আমাদের সবার ভীষণটাও বড় হয়ে গেছে। দর্শকদের যে ভালোবাসা এটা পেয়েছি, তো পরেরটা আরও মানে বিগার হতে হবে, গ্রেটার হতে হবে। একটু সময় লাগবে, বাট আমরা যখন আসবো তখন বেশ বড় সড়োভাবেই আসবো। তো আপনি সাথে থাকবেন তখন? হ্যাঁ, মানে টাকা দিবে কে? টাকা দিবে, টাকা পাবে জরুরি ইনসাফ সম্পর্কিত সবকিছুরই ওনার খসরু, এবং খসরু আমাকে অলরেডি বলছে, টাকার ভান্ডার তো এখানে, তো দাদা টাকা পাবে বলছে, অলরেডি বলছে সঞ্জয় তোমরা গুছাও, প্ল্যান করো, স্ক্রিপ্টটা শোনাও, কি ভাবছো আমরা দেখি। এবং তাদের উৎসাহ, আর আমি একটা জিনিস খসরু ভাই এবং আমাদের আরেকজন প্রডিউসার আবুল কালাম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, যে তাদের যে উৎসাহ, তারা যে বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদের খসরু ভাইরা আমাদের পিতৃতুল্য, তো সেই জায়গা থেকে তাদের যে স্নেহ, এবং তারা যেভাবে আমাদেরকে সবসময় উৎসাহ দেয় ভালো কাজের জন্য, যে তারা মার্কেট চিন্তা করে না, কি হবে না হবে, তাদের একটাই কথা, ভালো সিনেমার জন্য যতটুকু সম্ভব আমাদের এই স্ট্রাকচারে দাঁড়িয়ে তারা সর্বোচ্চটা দিয়ে যায়। ওকে, আমি একটু ছোট্ট করে জানতে চাইবো খসরু ভাই, সেটি হচ্ছে ডিরেক্টরস পয়েন্ট অফ ভিউ থেকে। অনেক ডিরেক্টরদের সাথে আমার এখানে বসে কথা হলে ওনারা বলেন যে বাংলাদেশে ধরেন অনেক ভালো কাজ হয়েছে ওটিটির পর্ব 1, কিন্তু পর্ব 2তে গিয়ে সেগুলো মোটামুটি এক্সপেকটেশনটা যে আমাদের তৈরি হয় সেটা আসলে ফুলফিল করতে পারেনি। এই ক্ষেত্রে কি সিকুয়েল 2 করার ক্ষেত্রে রিস্ক থেকে যেতে পারে? না, সেটা হচ্ছে যে আমাদের ইনসাফ হয়েছে, ইনসাফ 2 যদি আমরা করি, তো আমরা তো আসলে দীর্ঘদিন ধরে আমার তো হচ্ছে সিনেমার 35 বছরের অভিজ্ঞতা, আমরা তো দেখবো, স্ক্রিপ্ট নিয়ে বসবো, এই ডিজাইনের থেকে ওই ডিজাইন অবশ্যই বেটার হইতে হবে, এর থেকে অবশ্যই অনেক ভালো, আরো বেশি অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে, আরো ভালো ভালো হচ্ছে যে আরো গুণী আর্টিস্ট অ্যাড করবো, এই সবকিছু মানে 1 থেকে 2 অবশ্যই বেটার হইতে হবে, তা নইলে তো সেটা হবে না, চলবে না, সেটা আমরাই অ্যালাউ করবো না।
আমরা একদম শেষ মুহূর্তে রয়েছি। আমরা একটু আমাদের একটা পর্ব থাকে তোমাকে জানাতে এবং যাহা বলিব মিথ্যা বলিব, আমরা তোমাকে জানাতে পর্বটা একটু শেষ করে ফেলতে চাই। যাহা বলিব মিথ্যা বলিব, যাহা বলিব মিথ্যা বলিব একটা পর্ব আছে, সেটা আমরা পরে করব, যে সবকিছু মিথ্যা বলতে হবে। তার আগে তোমাকে জানাতে পর্বটিতে আমরা একটু জানতে চাই কি লিখেছেন, কাকে লিখেছেন। আচ্ছা, আমি আসলে সিডিটা লিখেছি, ও আসতে চেয়েছিল প্রোগ্রামটায়, সেটা হলো আমার মেয়ে। আচ্ছা, আমি সিনেমা করতে এসে আমি অনেক হ্যাপি, আমি প্রিভিলেজড যে আমি আসলে যে কাজটা ভালোবাসি সে কাজটা করতে পারছি। একই সঙ্গে আমি যেটা সবথেকে এখানে যেটা আমার স্যাক্রিফাইসের জায়গাটা, সেটা আমি না, বেসিক্যালি স্যাক্রিফাইসটা করে আমার সন্তানেরা, আমার পরিবার। সো আমার ছেলে এবং মেয়ে যারা আসলে এই সিনেমা করার কারণে আমাকে অনেকটা পায় না, তো ওদের জন্য লিখি যে দিজু এবং শৌরিক, তোদেরকে কন্যা ও পুত্র হিসেবে পেয়ে আমি এতটুকু বলতে পারি, আমার এই জীবনে আমি আর বেশি কিছু চাইতে পারতাম না। ভালো থাকিস, বেঁচে থাকিস বাবা। বাবার জন্য, বাবার ভালোবাসা। খুশি ভাই কি লিখেছেন, কাকে লিখেছেন? আমি লিখেছি, আমার এখানে হচ্ছে যে যেহেতু সিনেমা করি, সিনেমা কিন্তু আসলেই এখনো সিনেমা শখে করি, আমি এখনো কোনোদিন সিনেমার থেকে ইনকাম করে পয়সা কামাবো বা বেশি বেশি পয়সা হবে সেইটা এখনো আমি চিন্তা করি না। তো সিনেমা ভালোবাসা থেকে, তো সেই রকম একটা ভালোবাসা, এইটা মানুষ শুনলে হাসবে। তারপরে বলছি, আমি তখন সম্ভবত 8 বা 9-এ পড়ি। তখন এত বেশি সিনেমার এক নায়িকাকে ভালোবাসলাম, তিনি হচ্ছেন ববিতা। এত বেশি ভালোবাসছি, একেবারে মনে হচ্ছিল যে সেই সময়টা এই পরীক্ষার সামনে পাতা উল্টাইলে ওই হচ্ছে যে ববিতাকে দেখতাম, এই পাতা উল্টাইলে ববিতাকে দেখতাম। তো সেরকম একটা সময় আমি মনে করলাম আমি একটু দূরে থাকতাম, বাবার সরকারি কাজের সুবাদে আমরা হচ্ছে যে ঢাকার বাইরে থাকতাম। তো সেখান থেকে চিঠি লিখলাম, পাইবে ববিতা, একটা খাম কিনে, ওই যে আগে লিখতো না পাইবে মানে যে প্রাপক, তো পাইবে ববিতা এফডিসি, এই ঠিকানায় পাঠালাম। আমার বিশ্বাস ছিল যে এই চিঠিটা এফডিসিতে আসবে এবং এটা ববিতা পাবে। তো আমার সেই 4টা লাইন মনে আছে, লিখেছিলাম, এটা আমি আজও ভুলি নাই। সেটা হচ্ছে যে প্রিয়তমা, সর্বপ্রথমে আমার হৃদয়ের ভালোবাসাটুকু তোমার পবিত্র হৃদয় কোনো স্থান দিতে ভুল করো না। এটা হচ্ছে ববিতার উদ্দেশ্যে আমার লেখা ছিল। অদ্ভুত, খুব দারুণ। মানুষ হাসবে শুনে, আমি নিজেও এখন হাসি। কিন্তু নিশ্চয়ই এখনকার সময়ে আমাদের শরীফুল রাজকে অনেকেই এভাবে টেক্সট করেন। আমরা শরীফুল রাজ কি লিখেছেন, কাকে লিখেছেন? আমরা তো হল ভিজিটে যাই, দেখি প্রচুর ভক্তরা থাকে, যেভাবে মানে আমার জীবনে আসলে খুব পার্সোনালি অনেক মানুষের সাথে আসলে আমার অনেক ভালোবাসার ব্যাপারটা ডিফারেন্ট, যেটা বাবা মা ভাই বোন চাচা চাচি খালা খালু, তো অনেকেই আছে আমার জীবনে। তো যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, যে মানুষটাকে আমি অনেক বেশি মিস করি, যে মানুষটাকে আমি টাচ করে মিস করি, ওর সব কিছু আমি মিস করি, অ্যান্ড তাকে আমি অনেক বেশি ভালোবাসি। ইনফ্যাক্ট আমার প্রিয় সন্তান সাহিম মোহাম্মদ রাজ্য, বাবা তোমাকে অনেক ভালোবাসে, তুমি বড় হও, মানুষের মতো মানুষ হও, তোমার পাশে বাবা ছায়া হয়ে থাকবে, সাথে সর্বক্ষণ থাকবে। আই লাভ ইউ। ভালোবাসা থাকলো আপনাদের প্রতি, এবং আমরা সময় সংকটের কারণে আসলে আমাদের আরেকটা পর্ব করতে পারছি না, তবে আপনারা সময় দিয়েছেন, অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি, এবং শুভাশিস থাকলো, আপনাদের শুভকামনা থাকলো, সিকুয়েল 2-র অপেক্ষায় থাকলাম। ভালো কাজ করেন। দর্শক, আরই ফেমাসের আয়োজনে যারা যুক্ত হচ্ছেন, আমি আবারও বলছি, তারা প্রত্যেকেই বাংলাদেশের এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, এবং আমি বলতে চাই তারা প্রতিদিন বাংলাদেশকে এগিয়ে নিতে থাকেন। ফলে সেখানে কিন্তু আপনারও একটি দায় আছে, আপনি তাদের কাজগুলো দেখেন, ভালো হোক খারাপ হোক, মূল্যায়নটা করেন, এবং মূল্যায়নটা করলে দিন শেষে আমাদের সিনেমাগুলো, আমাদের ইন্ডাস্ট্রির কাজগুলো, সেটি একটি পর্যায়ে যাবে, এবং সেটি পর্যায়ে গেলে তখন কাদের ভালো হবে? আমাদের। আর তাতে আমরা জিতে যাব, আর আমরা জিতে গেলে আমাদের দেশটা, প্রিয় বাংলাদেশটা জিতে যাবে। ভালো থাকবেন আপনারা, দেখা হবে পরবর্তী আয়োজনে।